স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের কি একটা বিশেষ চেহারা বা বিশেষ একটা মাইন্ডসেট হয়? মানে বিশেষ বলতে কি বুঝতেছি সেটা আসলে ইতিবাচক বা নেতিবাচকভাবে না বলেও আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আমি এটা কি বলতেছি। দেখেন, আমাদের এই 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 অন্তর্বর্তীকালীন সরকার বা ডক্টর ইউনূস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা প্রথমে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। তো ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনকে যথেষ্ট ওই পদে মানে ওই একটা বিশেষ চেহারায় তারা একটু খাপ না খাওয়ানোতে আরেকজন রিটায়ার্ড আর্মি অফিসারকে নিয়ে আসা হলো রিটায়ার্ড আর্মি অফিসার লেফটেন্যান্ট জেনারেল অফ মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে। সেই জাহাঙ্গীর আলম চৌধুরীকে আপনারা তো দেখছেন না, উনি অনেক কাজ করেন, সাধারণ পোশাক পরে ঘুরে বেড়ান, এই মানুষজনকে গিয়ে এটা সেটা জিজ্ঞেস করেন, রাতে গভীর রাতে প্রায় ভোর হয় ওরকম সময়ে সংবাদ সম্মেলন করেন, খলিফা হারুনুর রশিদের মতো রাতে টহল দিয়ে থানায় গিয়ে এইটা সেটা জিজ্ঞেস করেন, পুলিশদের কাছে জানতে চান কেমন চলতেছে, কেমন হইতেছে, সাধারণ মানুষ তার কাছে এসে বলতে পারে। ওই দিন দেখলাম একজন বেশ বয়স্ক মনে হলো, তাকে ডাক দিয়ে কাছে আনতেছেন, তাকে জিজ্ঞেস করতেছেন যে আপনার কি সমস্যা, বউ অভিযোগ করছে, কেন আপনি কি বউকে পিটাইতেন, এরকম স্বাভাবিক ঘটনা। কোনো সময় ছবি দেখি উনি মসজিদে নামাজ পড়তেছেন, বেশ সাধারণ কাপড় চোপড় পরে, কোনো হামভরা ভাব নাই। আমার একরকম ভালোই লাগে, কিউট লাগে জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে। জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী অবশ্য মাঝে মাঝে এমন সব কথা বলেন যে কথার সাথে উনার কাজের কতটা মিল আসে বা কতটা মিল তিনি করতে পারছেন সেইটা একটা প্রশ্ন হয়। কিন্তু উনার সাধারণ বেশভূষা, মানুষজনকে গিয়ে জিজ্ঞেস করা, কেমন জানি পাশের বাসার খালুর মতো একটু চেহারা, ভালোই লাগে আমার। তো বিশেষ যে চেহারাটার কথা বলতেছিলাম, সত্যি কথা এখন আর না বলে পারতেছি না, কারণ একটা ব্র্যাকেট তো দিছি। সে ব্র্যাকেটটার ক্ষেত্রে এই যে দেখেন, এই আওয়ামী লীগের আমলে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বড় সময়, আসাদুজ্জামান খান কামাল, বা ধরেন বিএনপি তার আগে বিএনপির আমলে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, ধরেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব বাবর, তাদের মধ্যে কিন্তু একটা জিনিস কমন, তাদেরকে দেখলে কেমন জানি বোকা লাগে। সত্যি মানে কেমন জানি মনে হয় যে মাথায় বুদ্ধি নাই। জাহাঙ্গীর আলম সাহেবের ক্ষেত্রে পাশের বাসার খালু বলছিলাম, আসাদুজ্জামান খান কামালকেও পাশের বাসার খালু বলবো না, মানে ওই পরিচিতদের মধ্যে একজন, মনে হয় যে বেশি একটা বুদ্ধি নাই মনে হয়। কিন্তু আসাদুজ্জামান খান কামাল কিন্তু পরে যে প্রমাণ করছেন যে বুদ্ধি শুদ্ধি উনার মাশাল্লাহ কম ছিল না। আবার ধরেন লুকিং ফর শত্রুস বাবর সাহেবরে অনেকে বলে থাকেন বাবর সাহেব নাকি বাংলাদেশের শ্রেষ্ঠ স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, মানে আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে উনিও একজন আর্মি, উনি একজন এয়ারফোর্সের সাবেক চিফ, উনাকে ওই যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেল উনি বলছিলেন দেখে আমরা সবাই ট্রল করে উনাকে একরকম চলেই যেতে হলো। উনি আবার এখন বিএনপি রাজনীতিতে ভালো মতোই আসেন। তো ওই ভদ্রলোকের পরে যখন লুৎফুজ্জামান বাবর আসলো, যেটা বলতে দিয়েছিলাম যে লুৎফুজ্জামান বাবর নাকি স্বরাষ্ট্রমন্ত্রী অনেক ভালো ছিল, আসাদুজ্জামান খান কামালেরও বুদ্ধিশুদ্ধির অভাব সেটা কখনো মনে না, কিন্তু বাবর সাহেব কামাল সাহেব দুইজনেরই একরকম বিশেষ বোকা লাগতো। যেমন বোকা লাগে হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে। এখন আমরা যদি আমাদের নীতিশাস্ত্রগুলি, পুরনো দিনে মুরব্বীদের কথা আমরা বিশ্বাস করি, তাহলে কিন্তু আমাদের বিশ্বাস রাখতে হবে যে যাদেরকে দেখতে বোকা লাগে তারা আসলে বোকা না। যাই হোক, জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেবের কথা যেইটা দিয়ে আসলে গত সপ্তাহের পর থেকে আমি সবচেয়ে আলোড়িত হচ্ছিলাম, সেই বক্তব্যটা একটু দেখি। জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব বলতেছেন মব জাস্টিস আর অ্যালাউ করা যাবে না, অনেক হয়েছে, কারো কোনো কিছু বলার থাকলে আইনের আশ্রয় নেবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা এই কথা বলছে। তাহলে এই পয়েন্টগুলি আমরা এর থেকে আসলে আমরা কি পাইতে পারি? এতদিন কি তাহলে আমরা মব জাস্টিস যেটা হয়েছে বা মব জাস্টিস বইলে আমরা যেটা দেখছি সেটা কি সরকারের অনুমোদনই হয়েছে, কিংবা সরকার কি ইচ্ছে করে কথিত তৌহিদ জনতা, কথিত ছাত্র জনতাকে ঠেকায় নাই? প্রশাসনকে উপদেষ্টাদের ইশারায় এতদিন মব জাস্টিসে জড়িতদের লালন পালন করেছে? স্বরাষ্ট্র উপদেষ্টার এসব, মানে স্বরাষ্ট্র উপদেষ্টার জাস্ট একটা উক্তির কারণেই এসব প্রশ্নের উদ্রেক হইতে পারে। অনেক ক্ষেত্রে অনেকে বলবেন এসব উদ্রেক হইতে বাধ্য। মব জাস্টিস বা যা আসলে নৈরাজ্য, যার কারিগর কথিত তৌহিদ জনতা, তারা কিন্তু এখনও থামে নাই।
বৃহস্পতিবার টাঙ্গাইলে ধনবাড়িতে অভয়ারণ্য পাঠাগারে বই লুট করে নিয়েছে তারা। সাহিত্য পাঠ করলে নাকি ঈমান আকীদা নষ্ট হয়, এই দাবি কথিত তৌহিদিদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা। এরা কি আপনাদের প্রশ্রয়ই লাফাচ্ছে? আমরা যাদের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে পাই তারা সেই অ্যানালগ আমলে যা বলতেছিলাম বক্তব্যের কারণে ভাইরাল হতেন, তখন ফেসবুক ইউটিউব ছিল না, সব কিছু ছাড়িয়ে যেত পত্রিকা টিভি থেকে মানুষের মুখে মুখে। ভাইরাল যুগ হিসেবে উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব আরও ভাগ্যবান। তার মানে এতক্ষণ ধরে যা বললাম যে তার প্রথম বড় কাজ ছিল, মানে আসলে মানে আমরা যত সমালোচনা করি, আসলে আমরা তো দূর থেকে জিনিসটা দেখি, অত সমালোচনা নাইলে নাও করতে পারতাম, কিন্তু সমালোচনার মুখে উনি সবচেয়ে বড় কাজটা করেন উনি ক্ষমতা আসার পরে। কারণ আমরা দেখতেছিলাম যে কেন জানি হঠাৎ করে রহস্যজনকভাবে, মানে এটা আমরা একটা আধা রহস্যই কমু, যে সাকর সাহেবরে সরাই দেওয়া হয়েছে, সাকর সাহেবরে সরাই দেওয়া জাহাঙ্গীর সাহেবরে আনা হয়েছে। তো সেই জাহাঙ্গীর সাহেব কী করছে, প্রথম বড় কাজ করলো, রাত ৩টার সংবাদ সম্মেলন ডাকলেন। তখন চোর ডাকাত সামলাতে হিমশিম খাইতেছিলেন তিনি, চুরি ডাকাতি এখন মনে হচ্ছে যে কিছুটা নিয়ন্ত্রণে আসছে, কিন্তু ছিনতাই, রাহাজানি, আচমকা খুন এসব থামেনি, এখনও থামেনি। শিক্ষক নিপীড়ন, ঢাকা কলেজ, সিটি কলেজ মারামারি ইত্যাদি ইত্যাদি তো রয়েই গেছে। অনেকে দেশটাকে মবের মুল্লুক বলছেন, কিন্তু এই যে মবের মুল্লুক বলছেন, কেউ কেউ বলছেন যে এই দেশটা আর আমাদের জন্য নিরাপদ না, এসব কথা অনেক ক্ষেত্রেই স্বরাষ্ট্র উপদেষ্টা শুনতে পাচ্ছেন কিনা সেটা নিয়ে প্রশ্ন দেখা যাচ্ছে। লোকজনের অনেকেই বা লোকজনের কেউ কেউ তাদের 5 বছর ক্ষমতায় দেখতে চান, মানে এই সরকারকে 5 বছর ক্ষমতায় দেখতে চান, এইটা তিনি ঠিকই শোনেন। জনতা যে তার পদত্যাগ দাবি করেছিল সেটা কিন্তু উনি শুনতে পারেন না। এটাকে বলা হচ্ছে সিলেক্টিভ হিয়ারিং, মারাত্মক। কিন্তু মানে ধরেন আমরা এক লোকের কথা জানি, উনি সব কিছুই ঠিকঠাক মতো শুনতে পাইতেন, কিন্তু শুনতে পাইতেন না যখন উনার কর্মচারী উনার কাছে বেতন চাইতেন, এটা উনি শুনতে পাইতেন না, এটা ওনার কান দিয়ে এটা ওর মধ্যে যাইতো না। এইটা মানে মানে খুবই ইন্টারেস্টিং ব্যাপার যে আপনি কোনটা শুনবেন না, এটা যে আপনি নিয়ন্ত্রণ করতে পারতেছেন। আমরা যারা এই যে মাটির মানুষ, মর্তের সাধারণ মানুষ, তাদের হয় কি, তাদের শরীরের একটা সাংঘাতিক ত্রুটি হয়ে থাকা যায় যে আমরা ইচ্ছা করলে আমরা কানটারে বন্ধ করতে পারি না, আমরা যা শুনতে চাই না তাও আমাদের শুনতে হয়, যা শুনতে চাই তাও আমাদের শুনতে হয়। মানে চোখ যেমন বন্ধ করতে পারি, কান কিন্তু আমরা এটা বন্ধ করতে পারি না। কিন্তু আমাদের যারা ক্ষমতায় থাকেন তারা বোধহয় মানে এই কানের পর্দা বন্ধ করতে পারেন, খুলতে পারেন, যখন যা চান তা শুনতে পারেন, এমনকি কোনো কোনো ক্ষেত্রে তা না বলা হইল। তো গত সপ্তাহে আরও কিছু বাণী চিরন্তনী, স্বরাষ্ট্র উপদেষ্টার কিছু বাণী চিরন্তনী আমরা শুনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছেন, প্রথমটা, উপদেষ্টা হওয়ার পর আমার আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের সংখ্যা বেড়ে গেছে, যাদের অনেককে আমি চিনি না, ফলে আমার নামে কেউ তদবির করলে প্রথমে চা নাস্তা খাওয়াবেন, তারপরে পুলিশে তুলে দেবেন। ইন্টারেস্টিং, চা নাস্তা খাওয়াবেন এবং পুলিশে তুলে দেবেন। তার কথার মধ্যে একটা স্বাভাবিক রসিকতা আসে, আমার খুব ভালো লাগে। কিন্তু এই ভদ্রলোকের মধ্যে একটা স্বাভাবিক রসবোধ আসে। কখনো কখনো যা বললাম যে চেহারাটা বোকা বোকা, আসলে বোধ হয় তিনি মানে আমার মনে হয় যে তার মাথায় অনেক বুদ্ধি। আবার তিনি আবার বলতেছেন, তার আরেকটা কোটেশন খেয়াল করেন, তিনি বলতেছেন সীমান্তের সব ভিডিও সত্য নয়, আবার সবটা যে মিথ্যা তাও নয়। সম্প্রতি বান্দরবনে মিয়ানমার সীমান্তের একটি ভিডিও নিয়ে এমন মন্তব্য করলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, যেটাতে মানে এই একটা ছোট মন্তব্য আরও অনেকগুলি মন্তব্যের জন্ম দিয়েছে। কারণ ওই ভিডিওটা দেখে মানে কিছু ভিডিও সত্য নয়, কিছু ভিডিও আবার সত্য, এইটার মধ্যে আবার সত্য আর মিথ্যার আলাদা করা ভাত তিনি নিচ্ছেন না। তার ফলে কোনটাকে তিনি সত্য বলছেন, কোনটাকে মিথ্যা বলছেন, এইটা বোঝা আসলে আরেকটা মানে বলেন না যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন, তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি। আসলে মানে যাই হোক, আরেকটা উক্তি দেখেন, এটা ছোটোখাটো অপহরণ, যে 4-5 জনকে ধরে নিয়ে গেছে, মেয়েটিকে মনে হয় ছেড়ে দিয়েছে, এগুলো তো আমাদের সমতলেও হচ্ছে, খালি পাহাড়ের দোষ কেন দেন? পাহাড় আগের থেকে অনেক ভালো অবস্থায় আছে, অনেক শান্ত আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী অপহরণ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা একথা বলেছিলেন। মানে কি আর বলবো, স্বরাষ্ট্র উপদেষ্টা যেভাবে সরল বাক্যে সব কিছু স্বাভাবিক দেখাতে চান, বিষয়গুলিকে আসলেই এত সরল। 5 জনকে অপহরণ করা হয়েছিল, এটা কীভাবে ছোটোখাটো অপহরণ হয়? মানে উনি এমনভাবে বললেন যে এটা ছোটোখাটো অপহরণ। আমি না ওই 5 ব্যক্তির 5টা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর কথা বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে 5 জনের অপহরণের কথা না জানা থাকলে আমি কি বুঝতাম, মানুষ বুঝতাম না, এটা আমি একদম শিওর। মানে এটা যদি আমার আগে জানা থাকে, কারণ এটা তো একটা ছোটোখাটো অপহরণ। আরাকান আর্মি এসে বাংলাদেশ এলাকায় এসে অবাধে
অবাধে অপহরণ করে যাবে, আমাদের পুলিশ বিজিবি চেয়ে চেয়ে দেখবে, অবাধে উৎসব করে যাবে, আমাদের পুলিশ বিজিবি চেয়ে চেয়ে দেখবে। এটা কেন, কীভাবে ঘটছে? এর উত্তর দিতে পারবেন স্বরাষ্ট্র উপদেষ্টা? আরেকটা, যাক, স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলতে মানে উপদেষ্টায় ধুল পরিমাণ। একদিকে আমরা দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নাকি 5 বছর দরকার, অনেক দিন দরকার, যতদিন বেঁচে থাকবেন ততদিন দরকার। অন্যদিকে আপনি দেখেন এই যে আমাদের আরেকজন মাননীয় উপদেষ্টা, তার একটা বাবার প্রসঙ্গ আসলো, যে স্থানীয় সরকার উপদেষ্টা, নামটা বলি, সুন্দর নাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মানে কি বলতেছেন তার বলাটা আগে একটু শুনি। আমাদের তো কাজ তো শোনা, আমরা একটু বলাটা শুনি। উনি বলতেছেন, রাষ্ট্রের যে কোনো ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যে কোনো লাইসেন্স করতেই পারে, তবে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। বিষয়টি বোঝানোর পর আজ বাবার আবেদনের প্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে। বাবা হয়তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টি বুঝতে পারেননি, সেজন্য বাবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি। 24শে এপ্রিল বৃহস্পতিবার স্থানীয় সরকার উপদেষ্টা ফেসবুকে পোস্ট দিয়ে এইসব কথা তিনি বললেন। প্রথম কথা হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা এটি বুঝতে পারেননি। মানে আচ্ছা, প্রথম কথারও আগে একটু প্রথম কথা আমি বলিনি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে এটা ক্ষমা চেয়েছেন, এটাকে বাতিল করেছেন, সেটা অবশ্যই তিনি এর মধ্যে থেকে আসলে অনেকগুলি প্রশংসা আমাদের পাবেন। কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার তো শুধু বাবার ঠিকাদারের লাইসেন্সই না, আরও অনেকগুলি ব্যাপার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আপনার জবাব দিতে হবে। আপনার এপিএস যিনি দাবি করেছেন, যিনি প্রত্যয় করেছেন, কেউ কেউ বলেছেন যে তার চাকরি থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, সেই এপিএসের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্নভাবে বহু টাকা দুর্নীতির কথা, তদবিরের কথা শোনা যাচ্ছে। এসব ব্যাপারে আপনার কথা কি? ওইগুলি কি আপনার জানা আছে? ওগুলির ব্যাপারে আপনি কি মানে সুষ্ঠু জবাব দিয়েছেন? কেউ কেউ আবার এরকম বলে থাকেন তাদের বিরুদ্ধে তো সুনির্দিষ্ট অভিযোগ করা হচ্ছে না। এই সুনির্দিষ্ট কথাটা শুনলে না আমার একদমই হাসিনার আমলের কথা মনে পড়ে। হাসিনার আমলের একটি কথা ছিল এরকম যে আপনারা যদি আপনাদের কোনো অভিযোগ থাকে আপনারা সুনির্দিষ্ট অভিযোগ করুন, আরেকটা হচ্ছে আপনারা গঠনমূলক সমালোচনা করুন। আচ্ছা, গঠনমূলক সমালোচনা জিনিসটা কি আসলে? সমালোচনা কেমনে গঠনমূলক হয়? সমালোচনা মানে কি গঠন করে, মানে কি 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 রচনা করে সমালোচনা, বা সমালোচনা কেমনি করে গঠনমূলক হবে? মানে আপনাদের সমালোচনা আপনাদের পছন্দ না হলে এটা গঠনমূলক সমালোচনা না। এইটা হচ্ছে আওয়ামী লীগের সময় সবচেয়ে বড় বয়ান ছিল। এই যে সুনির্দিষ্ট করে অভিযোগ করেন সেটাও বড় বয়ান ছিল। বা আপনার যে এপিএস, সেই এপিএস যে টাকা নিছে, বা ওই যে স্বাস্থ্য উপদেষ্টার এপিএস যে টাকা নিছে, এই কথা কি আপনি আমাদের কাছ থেকে প্রথম শুনতেছেন? আপনি এর আগে আর এটা শুনেন নাই, এখন আপনি এইটাও শুনলেন যে তিনি প্রত্যেক করছে, এমনি প্রত্যেক করছে। আপনার বাবা ঠিকাদারি লাইসেন্সটা আপনার মন্ত্রণালয় নাইলে প্রথমবারের মতো নিছে। আপনার বাবাকে যে অন্তত পক্ষে 10টা সামাজিক সংগঠনের মধ্যে থেকে প্রধান অতিথি করা হইতেছে, বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হইতেছে, আপনার বাবাকে এগুলি কেন করা হইতেছে বলেন তো আসিফ মাহমুদ সজীব ভাই? আপনার কেমন বুদ্ধি আমরা দেখি, একটু করেন তো, একটু এমসিকিউর একটা জবাব দেন তো, একটু কেমন বুদ্ধি আপনাদের আমরা একটু দেখি। যে আপনার বাবাকে যে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়, বিভিন্ন জায়গার মধ্যে থেকে যে এই যে লাইসেন্স করে দেওয়াটা তো আমরা চোখের সামনে দেখলাম, তাই না? এইটা বাদ দিয়া অন্যান্য যে নানা কিছু আপনার বাবার নিয়ে করা হয়, ধরেন কোনো একটা জায়গায় প্রধান অতিথি করা হয়, কোনো একটা জায়গায় নিয়ে বসায় রাখা হয়, অনেক জায়গায় আমরা তাকে নিয়ে যেতে দেখি, অতিথি করতে দেখি, অনেক সম্মান করতে দেখি, অনেক জায়গায়। এটা কেন করা হয় বলেন তো দেখি? কবে থেকে করা হয়? আরেকটা কথা, জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, একটা কথা আছে না যে মানে আপনি কিছু লোকরে কিছু সময় আসলে বোকা বানাতে পারবেন, কিন্তু সব লোকরে সব সময়ের জন্য সব দিন বোকা বানাতে পারবেন না। আপনি সরকারে থাকবেন, মন্ত্রী থাকবেন, গাড়িতে আপনার পতাকা থাকবে, আপনি ভাব নিয়ে এরে এইটা করতে করবেন, ওরে ওইটা করতে করবেন, এবং বিভিন্ন সময় আপনি অন্য অনেক কিছু আপনার নাম ভাঙায় যারা খাইতে চাবে এটা আপনি বুঝবেন না। এটা একটু বেশি চিন্তা করা হয়ে গেল না? মানে 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 আপনার ইয়াটা কি, মানে আপনার ভবিষ্যৎটা কি? আপনি যদি ইলেকশন দিবে, ইলেকশন দিলে আপনি ইলেকশন করে চলে যাবেন, আবার পড়ালেখা করবেন, বিশেষ পরীক্ষার জন্য বসবেন, কি করবেন আপনি? আপনি তো আসলে ওই দলটাই করবেন, তাই না? তো ওই দলটা মনের মধ্যে রাইখা এগুলি করবেন, এটা কি ঠিক করতেছেন? এগুলি কি মানে এই 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 নানা কায়দা কানুন কইরা নিজেদেরকে সঠিক প্রমাণ করতে চায়েন না।